একদিকে 2 মিনিট সময়, এই সময়ের ভিতরে কিছুই বলা সম্ভব না। ডিসেন্ডিং কেন দিলেন, তার প্রেক্ষাপট কি হওয়া উচিত, এই বিষয়গুলো তো বলার সুযোগ না দিলে। বিএনপিকে দমন করার বৈধতা জাতীয় মানবাধিকার কমিশন উৎপাদন করেছে। জামাতের নেতাকর্মীদেরকে গুলি করা বৈধ মানবাধিকার টিকিয়ে রাখার স্বার্থে। জাতীয় মানবাধিকার কমিশনের নামে বিরোধী দল ও মতকে দমন কমিশন হিসেবে সেটি ব্যবহার করা হয়েছে। বিএনপিকে দমন করার বৈধতা জাতীয় মানবাধিকার কমিশন উৎপাদন করেছে। আমি যতদূর চিনি, উনি যদি ওনার বক্তব্য আর 5 মিনিট কন্টিনিউ করতেন তাহলে আত্মগ্লানিতে ভুগে তওবা করে এই যে সুপ্রিম কোর্ট বিচারক নিয়োগের আইন যেটা উনি বাতিল করার জন্য আজকে বলছেন, সেখান থেকে ফিরে এসে ইনি বিলটি আজকে তিনি প্রত্যাহার করতে পারেন। আসসালামু আলাইকুম দর্শক, নতুন একটা নিউজে সবাইকে স্বাগতম। দর্শক, ভিডিওর শুরুতেই যে ভিডিওগুলোর অংশ বিশেষ আপনারা দেখেছেন, ভিডিওর অংশগুলো দেখেই বুঝতে পেরেছেন যে আজকের এই ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে চলেছে। দর্শক, তাই সবাইকে বলবো ধৈর্য সহকারে আজকের এই ভিডিওগুলো দেখতে হবে আপনাদের, তাহলে সবকিছু জানতে পারবেন বা বুঝতে পারবেন। তো চলুন কথা না বাড়াই ভিডিওগুলো দেখে আসি। দাঁড়ান, যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, প্রতিনিয়ত এ ধরনের গরম গরম খবরগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। যারা করেছেন ধন্যবাদ। চলুন একটা লাইক দিয়ে বিস্তারিত সবগুলো ভিডিওর আলোচনাগুলো শুনে আসি। একটু পরিমাণে লিখেছিলেন, আজ এদেশের মানুষ চায়। এই কথাটা কিন্তু প্রধানমন্ত্রী বলেছিলেন তার সেই যে প্রথম যে উনি জনসভাটা করেছিলেন সেখানে বেশ সুন্দর করে বলেছিলেন। এটা লিখেছে, আজ এদেশের মানুষ চায়। যখন বললেন একদম শিরদাঁড়ায় এসে বিঁধল, যখন বললেন একদম শিরদাঁড়ায় এসে বিঁধল, কি যে এক মুগ্ধতা ছড়িয়ে পড়লো চারিদিকে। শান্তি নেমে আসুক সবার জীবনে, আর কিছু চাওয়ার নেই। মানে প্রধানমন্ত্রীর এই কথাটা শুনবার পর পরিমণি স্ট্যাটাসটা দিয়েছিল। তার মানে ও অত্যন্ত আগ্রহী মাননীয় প্রধানমন্ত্রীর কথা শুনবার জন্য। আমার মনে হয় শুধু ও না, যারা সংসদকে ফলো করছে, যারা সংসদ দেখছে, তারা সবাই চায় মাননীয় প্রধানমন্ত্রী কিছু একটা বলুক। এখন অনেকেই বলছে মাননীয় প্রধানমন্ত্রী কি নার্ভাস নাকি? হ্যাঁ, একটু নার্ভাস হতেই পারেন, কিন্তু আমরা দেখেছি উনি যখন প্রথম এসে যখন বিভিন্ন নির্বাচনী সভা করেছেন, সেখানে ওনার নার্ভাসনেসের জন্য কিছু কিছু কথাবার্তা উনি একটু ভুল ত্রুটি বলেছেন। এতে করে বাংলাদেশের মানুষ তো রাগ করেনি বা অভিমান করেনি। মানুষ যে খুশি হয়েছে তার বড় প্রমাণ হলো প্রধানমন্ত্রীকে বা তার দলকে মানুষ বিপুল ভোটে জয়যুক্ত করেছে। সুতরাং আপনি যদি কোনো ভুল করেন বা আপনি যদি নার্ভাস থাকেন, তাতে কিচ্ছু যায় আসে না। হ্যাঁ, আমাদের মাননীয় স্পিকার যেমনটি একটু ধমকের সুরেই বলে ওঠেন যে আপনারা কেউ দেখে পড়বেন না, আপনার মুখে মুখে বলতে হবে। হয়তো আপনি না দেখে পড়তে পারেন না, কিন্তু আপনি যদি ভুল ত্রুটিও করেন তাতেও আমাদের কিছু যায় আসে না, কারণ আমরা আপনার কথা শুনতে চাই। আপনার মুখ থেকে একটি কথা শোনা আর আপনার পারিষদ থেকে একটি কথা শোনার মধ্যে অনেক পার্থক্য আছে। এখন থেকে আমরা আশা করবো আপনি কথা বলবেন। আপনি যদি মনে করে থাকেন যে না, আমার কিছু বলার দরকার নেই, আমি চুপচাপ থাকি কারণ বুবার শত্রু নেই, এই তত্ত্ব এখানে খাটবে না। কারণ জনগণ অনেক আশা নিয়ে আপনাকে জয়যুক্ত করেছে, আপনার দলকে জয়যুক্ত করেছে। আমরা আপনার কথা শুনতে চাই। বারবারই বলছি, বাংলাদেশের মানুষ অধীর আগ্রহে বসে থাকে আপনার কথা শুনবার জন্য। সেখানে অন্য মন্ত্রী মিনিস্টাররা কি বললো, মানুষ খুব একটা পছন্দ করছে না। এবং আমরা এটাও শুনেছি এই সংসদে নাকি প্রতি মিনিটে 2 লক্ষ টাকা খরচ হয়। এই 2 লক্ষ টাকা খরচ করে, জনগণের টাকা খরচ করে যদি আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কথা শুনতে না পারি, তাহলে এই সংসদ দেখে কি লাভ? সংসদকে প্রাণবন্ত করতে হলে আপনাকে কথা বলতে হবে। অনেক আগে একটা সিনেমা দেখেছিলাম আমজাদ হোসেনের, সেখানে ববিতা কথা বলতো না, তাকে সবাই বলতো গোলাপি ক, একটা কিছু ক। আমাদের অবস্থাটাও এখন সেই রকম হয়ে গেছে। আপনি অন্তত দিনে একবার 2 থেকে 5 মিনিট কথা বলবার চেষ্টা করে দেখতে পারেন। আমরা বারবারই বলছি, আপনার কথার মধ্যে যদি ফাম্বল হয়ে যায়, আপনার কথার মধ্যে যদি কোনো বিচ্যুতি ঘটে, কোনো রকম প্রোনাউন্সিয়েশন বা যে কোনো ব্যাপারে কোনো রকম ভুল ত্রুটি হয়ে যায়, বাংলাদেশের মানুষ একদম খুশি মনে তা ক্ষমা করে দেবে। এই জন্য যে শুনেছি জামাতের নেতাকর্মীদেরকে গুলি করা বৈধ মানবাধিকার টিকিয়ে রাখার স্বার্থে আমরা জাতীয় মানবাধিকার কমিশন 2009-এ যদি চলে যাই, আমরা মাননীয় স্পিকার 2009-এ যদি চলে যাই, আজকে যদি 2025-এর অধ্যাদেশটিকে ল্যাপস করে দেওয়া হয়, এটি এই সংসদের জন্য আমাদের যে আমরা ফরওয়ার্ডিং একটা মুভে ছিলাম, আজকে এই 2025-এর অধ্যাদেশটি ল্যাপস করার মধ্য দিয়ে জাতি আবার ব্যাকওয়ার্ডের দিকে যাবে এবং জাতি পিছিয়ে পড়ার একটা টেক্সট বুক এক্সাম্পল হিসেবে এই সংসদে এটি থাকবে। 2009 সালে জাতীয় মানবাধিকার কমিশন আদতে কোনো আইন না, এটা হচ্ছে সরকারি আরেকটা দপ্তর বানানো হয়েছে জাতীয় মানবাধিকার কমিশনকে। সেখানে স্পিকারের নেতৃত্বে যে সিলেকশন কমিটি করা হয়েছে, সেখানে স্বরাষ্ট্রমন্ত্রী থাকে, সেখানে আইনমন্ত্রী থাকে, সরকার দলীয় একজন এমপি থাকে এবং সেখানে মন্ত্রণালয়ের একজন সচিব থাকেন। অর্থাৎ একটা 6 সদস্য বিশিষ্ট একটা সিলেকশন বোর্ডের সেখানে 5 জনই হচ্ছে সরকার দলের। এখন একটা সরকার দলের একটা জাতীয় মানবাধিকার কমিশন, এটা হচ্ছে আমাদের আজকে আমাদের এলজিআর মন্ত্রী উনি বলেছিলেন জাতীয় মানবাধিকার কমিশন হচ্ছে মূলত বিরোধী দল কমিশন হিসেবে ফাংশন করে। এখন বিরোধী দল দমন কমিশন হিসেবে মাননীয় স্পিকার ফাংশন করে। মাননীয় স্পিকার, জাতীয় মানবাধিকার কমিশন যখন এটা বিরোধী দল মত দমন কমিশন হিসেবে ফাংশন করে, আদতে এই কমিশনটা কিন্তু আমরা যদি দেখি মানবাধিকার যেখানে ক্ষুণ্ণ হয়েছে, এগুলো কিন্তু সরকারি সংশ্লিষ্ট সংস্থা করেছে। সেখানে বিডিআর, র্যাব, তারপর হচ্ছে আপনার বিভিন্ন বাহিনীদের সেখানে কিন্তু সরাসরি সংযুক্ত আমরা দেখেছি, তারা মানবাধিকারকে ক্ষুণ্ণ করেছে। কিন্তু 2009 সালে জাতীয় মানবাধিকার কমিশন আমরা দেখেছি, যদি বাহিনীর বিরুদ্ধে আপনি কোনো তদন্ত পরিচালনা করতে চান, তাহলে সেই বাহিনীর সেই বাহিনীর পূর্বানুমতি আপনার লাগবে, সরকারের পূর্বানুমতি লাগবে। মাননীয় স্পিকার, সরকারের পূর্বানুমতি নিয়ে সরকার যে মানবাধিকার ক্ষুণ্ণ করবে, সেই মানবাধিকারের তদন্ত কতটা স্বচ্ছ হবে, সেটা এই সংসদের প্রত্যেকটা সদস্যই সেই বিষয়টি
তার ভাই তারেক আমাদের কাছে কোটি টাকা চাইছিল, আমরা টাকা দিতে পারি না, আজকে আমরা আসামি হয়েছি। আমরা আমাদের দোষ, আমরা ছাত্রলীগ আমলিক করছি জন্য আমাদের যারা অবিশ্বাস্যভাবে সিভিল সোসাইটি বিএনপি সরকারের বিরুদ্ধে চলে গেল। দর্শক, এটা জামাতের জন্য একটা রহমত, এবং জামাত রাজনীতি বাজিমাত করবে ডেফিনেটলি, কারণ জামাত একটা সুসংগঠিত বিরাট শক্তি, জনগণের হিউজ সাপোর্ট তাদের প্রতি আছে, এবং এবারের 12 ফেব্রুয়ারি নির্বাচনের আগে জামাত জোয়ার তৈরি হয়েছিল এবং জনগণ ভোট দিয়েছে, যদিও ভোট কারচুপি করে তাদেরকে হারানো হয়েছে। তো সবকিছুই জামাতের আছে, জামাত অল ইন অল। কিন্তু জামাতের কিছু দুর্বলতা আছে, তার মধ্যে একটা হচ্ছে জামাতের সিভিল সোসাইটি নেই, স্ট্রং কোনো সিভিল সোসাইটি নেই, এবং জামাতপন্থী সিভিল সোসাইটি ওরকম ফাংশন করে না। জামাতের যারা আছে তারা একদম জামাত, কিন্তু নন জামাত হয়ে একটা নিউট্রাল পরিচয় ধারণ করে জামাতের পারপাস সার্ভ করবেন ওইভাবে কোনো শক্তিশালী প্রতিষ্ঠান ব্যক্তি গড়ে ওঠেনি। যেমন আওয়ামী লীগের বিরুদ্ধে কিছু করা হলে 101 বিশিষ্ট নাগরিক, 101 সাবেক সচিব, 101 শিক্ষক, 101 সাবেক বিচারপতি, অমুক তমুক, এই যে 101 জনের বিবৃতি চলে আসে। দে আর সিভিল সোসাইটি বাট দে আর আওয়ামী লীগ। বিএনপির ক্ষেত্রে এরকম আছে, কিন্তু জামাতে এরকম কেউ নাই। জামাতের যারা আছে খোঁজ নিলে দেখবেন তারা জামাতের রোকন। যিনি জামাতের রোকন তিনি সিভিল সোসাইটি, এটা একটা দ্বিমুখী নীতি হয়। তো নিরপেক্ষ কোনো জামাতপন্থী বলায় আদৌ বাংলাদেশে তৈরি হয়নি। এই জন্য সিভিল সোসাইটির কোনো অ্যাডভান্টেজ জামাত অতীতে কখনো পায়নি। দিস ইজ ফার্স্ট টাইম জামাত প্রতিষ্ঠিত সিভিল সোসাইটি অ্যাডভান্টেজ পেতে যাচ্ছে। কিভাবে? বিএনপি সরকারের যে অপকর্ম, বিচার বিভাগকে দলীয়করণ করার যে প্রচেষ্টা, সংস্কারকে বাধাগ্রস্ত করা, গোম অধ্যাদেশ বাতিল করে গুমের বৈধতা উৎপাদন করা, এরকম নানান অপকর্ম যেগুলো করছে, ভয়াবহ দুর্নীতি, অব্যবস্থাপনা, এগুলোর বিরুদ্ধে সিভিল সোসাইটি কথা বলবে, এটা অনিবার্য। এখন সিভিল সোসাইটি জামাতের পক্ষে বলবে না, কিন্তু জামাত যেহেতু এখন প্রধান বিরোধী দল, আর গণতান্ত্রিক রাজনীতিতে এটাই বাস্তবতা যে সরকারের বিরুদ্ধে বললে সেই অ্যাডভান্টেজটা প্রধান বিরোধী দলই পায়, অটোমেটিক্যালি ফল বিরোধী দলের ঘরে চলে যায়। কোর্ট দুইটা, এ পাশ ও পাশ, লেফট সাইড রাইট সাইড। অতএব আপনি লেফট সাইডের বিরোধিতা করলে ফলাফল রাইট সাইডে যাবি, অন্য কোনো কোর্ট নাই। এই জন্য সিভিল সোসাইটি এখন বিএনপির বিরুদ্ধে কার্যত জেগে উঠেছে। যেমন অ্যাক্টিভিস্ট শহীদুল আলম বর্তমানে বাংলাদেশের সবচেয়ে ব্যক্তিভিত্তিক পাওয়ারফুল সিভিল সোসাইটি অ্যাক্টিভিস্ট। তিনি বিএনপি সরকারের বিরুদ্ধে সিরিয়াসলি নেমেছেন, বিএনপি সরকারের পতনের বয়ানও তিনি তুলে ধরছেন। হ্যাঁ, বিএনপি যদি সংস্কার করে জুলাই সনদ মানে দ্যাট উড বি ডিফারেন্ট, কোনো সমস্যা নেই, কিন্তু বিএনপি তো মানতে চাইছে না। তো দর্শক, এখানে বিএনপির বিরুদ্ধে শহীদুল আলম মাঠে নেমেছেন। বাংলাদেশের সবচেয়ে পাওয়ারফুল সিভিল সোসাইটি আউটফিট হচ্ছে সুজন, এরপরে টিআইবি সহ আরো অনেক এনজিও, যত এনজিওস আছে, আইএনজিওস অথবা এনজিওস, নন স্টেট অ্যাক্টরস আর জেনারেলি রিগার্ডেড অ্যাজ সিভিল সোসাইটি। দে আর প্রেশার গ্রুপ ইন বাংলাদেশ। এখন প্রেশার গ্রুপ সিভিল সোসাইটি আরেকটা ক্যারেক্টার, সেখানে সুজন, টিআইবি এরা কিন্তু পাওয়ারফুল প্রেশার গ্রুপ, নো ডাউট। এবং পত্রিকাগুলো সিভিল সোসাইটি প্রেশার গ্রুপ। প্রথম আলো, ডেইলি স্টার বাংলাদেশের সবচেয়ে পাওয়ারফুল সিভিল সোসাইটি। পত্রিকা আরো আছে, অনেকের প্রেশারের কোনো দাম নাই, যেমন নয় দিগন্ত, সংগ্রাম, এদের প্রেশারে কিছু আসে যায় না কারো। কিন্তু প্রথম আলো, ডেইলি স্টার কোনো বিষয়ে কলাম লিখলে এতে সরকারের টনক নড়ে এবং সরকার বেকায়দায় পড়ে। আওয়ামী লীগকে অনেক হিমশিম খেতে হয়েছে, আওয়ামী লীগ সবকিছু কবজা করেছিল, সে প্রথম আলো, ডেইলি স্টার ঘুরে ফিরে আদর্শিকভাবে আওয়ামী লীগের পক্ষে। তারপরেও এই প্রথম আলো, ডেইলি স্টার ডিল করতে আওয়ামী লীগ সরকারকে হিমশিম খেতে হয়েছে। এখন সেই বাংলাদেশের সিভিল সোসাইটির যতগুলো অর্গান আছে বা আউটফিট আছে, সবাই অবিশ্বাস্যভাবে বিএনপি সরকারের বিরুদ্ধে অলরেডি চলে গেছে। যে বিএনপি যা করবে তার পক্ষে বৈধতা উৎপাদন করবে, এরকম কোনো সিভিল সোসাইটি নাই। আওয়ামী লীগের ছিল অনেক, আওয়ামী লীগ 5 বছর, 10 বছর, 12 বছর, 14 বছর, 15 বছর, 15.5 বছর পর্যন্ত, এমনকি 2024 সালের আগস্ট পর্যন্ত আওয়ামী লীগ যা করবে ঠিক এটার পক্ষে বয়ান উৎপাদন করার মতো শত শত সিভিল সোসাইটি ছিল। কিন্তু বিএনপির 2 মাসের মাথায়, 2 মাস হয় না এখনো সরকার গঠন করা, 1.5 মাস, এই 1.5 মাসের মধ্যেই কোনো সিভিল সোসাইটি বিএনপির পক্ষে নেই। শহীদুল আলম বলেন, বদিউল আলম মজুমদার বলেন, দেবপুরী ভট্টাচার্য বলেন, সিআর আবরার বলেন, ডক্টর ইউনুস বলেন, আসিফ নজরুল বলেন, যার ফলে এখন এই সিভিল সোসাইটির লোকজনকে হয়রানি করা শুরু করেছে বিএনপি সরকার। যেমন আসিফ নজরুলের লোকজনকে আপনারা দেখছেন দুদকে এখন অভিযোগ দেওয়া শুরু করেছে, কারণ আসিফ নজরুল 2টা ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন। একটু বিএনপির যে এই পিছু চলা নীতি, মানে সংস্কারের বিরুদ্ধে অবস্থান, এটা নিয়ে আসিফ নজরুল জাস্ট 2টা বক্তব্য দিয়েছেন, 3 জায়গায় 3টা বক্তব্য দিয়েছেন। বিবিসিতে একটা সাক্ষাৎকার দিয়েছেন, প্রথম আলোতে
একটা সাক্ষাৎকার দিয়েছেন এবং ফেসবুকে একটা পোস্ট দিয়েছেন, তাতেই দুর্নীতির অভিযোগ এসে গেছে। আর চুপ থাকলে কোনো দুর্নীতির অভিযোগ নেই। দুদক এটা ভিন্ন মত বা প্রতিপক্ষকে দমন করার একটা হাতিয়ার। কিন্তু মজার বিষয় হচ্ছে যে দুদক দিয়ে জামাতকে দমন করা যাবে না, কারণ জামাতের লোকজন এতটা নিরীহ, তাদেরকে দুদক দিয়ে ফাঁসানোই জানে, এটাকে কল্পনাই করে না। কিন্তু অনেক সিভিল সোসাইটির লোকজনকে ফাঁসানোর চেষ্টা করা হবে, যেটা হাসিনাও চেষ্টা করেছিল, ইউনূসকে ফাঁসিয়েছিল। ইউনূস তো সিভিল সোসাইটি ছিল, আর ইন্টারিম গভর্নমেন্ট এগুলো নন পলিটিক্যাল নন পার্টিশন গভর্নমেন্ট, কেয়ারটেকার গভর্নমেন্ট তো সিভিল সোসাইটির লোকজনই চালায়। তো দর্শক, সুজনের গোল টেবিলে বক্তারা বলছেন বিএনপি পুরনো পথেই হাঁটছে। এটা থেকে স্পষ্ট যে বিএনপিকে সমর্থন করার কিছু নেই। বিএনপি সংস্কার করছে না, বিএনপি সংস্কার বিরোধী, পুরনো পথে হাঁটছে। তাহলে বাংলাদেশের সবচেয়ে পাওয়ারফুল সিভিল সোসাইটি সুজন, তারা বিএনপির বিরুদ্ধে চলে গেল। তো জামাত, সুজন, টিআইবি, দেবপ্রিয় ভট্টাচার্য, প্রথম আলো, ডেইলি স্টার, এরা মৌলিক জায়গায় কিন্তু একই সুরে কথা বলছে। তো বিএনপি ভয়াবহ চাপের মধ্যে আছে। শহীদুল আলমরা, সিআর আবরার, আদিলুর রহমান, আসিফ নজরুল, ইউনুস, আরো যত আছে সাবেক উপদেষ্টাদের মধ্যে যাদের মিনিমাম এথিক্স আছে কেউই বিএনপির পক্ষে বলবে না। গণভোটের ফলাফল অনুযায়ী জুলাই সনদ বাস্তবায়ন না করায় সরকারের সমালোচনা করেছেন বিভিন্ন নাগরিক সংগঠনের প্রতিনিধিরা। তারা বলছেন গণভোটের ফলাফল অনুযায়ী সংবিধান সংস্কার করা সরকারের দায়িত্ব, কিন্তু মনে হচ্ছে বিএনপি সরকার পুরনো পথেই হাঁটছে। এখন জামাত এনসিপিকে প্রতিপক্ষ বানিয়েছেন, এই টোটাল সিভিল সোসাইটিকে প্রতিপক্ষ বানিয়েছেন, আর নিজেদের তারেক রহমান নক কামরান সংসদে বসে কিছু বলতে পারেন না, হা করে তাকিয়ে থাকেন, ক্রাইসিস মোমেন্টে কোনো ব্যাখ্যা দেওয়ার যোগ্যতা রাখেন না। এইভাবে কি দেশ চালানো যায়? এভাবে বেশি দিন টিকতে পারবেন না। আবার বিচার বিভাগের সাথে ফাড়াফাড়ি লেগেছে, বিচার বিভাগের সাথে বিএনপির দ্বন্দ্ব চলছে। কিছুদিন পর দেখবেন যে সেনাবাহিনীর সাথে দ্বন্দ্ব শুরু হয়ে গেছে। এরপর ডিজিএফ ভাই বেঁকে বসবে, যারা বিএনপি ক্ষমতা এসেছে তারাই হাত ছেড়ে দিবে, এরপরে ভারতের সাথে ঝামেলা লাগবে। আমেরিকার তো একটা কঠিন ধরা খেয়েছে, আমেরিকা ভয়ানকভাবে পরাজিত হয়েছে ইরান যুদ্ধে, যেভাবে যুদ্ধবিরতি হয়েছে সেটা আমেরিকার পতন, আমেরিকার পরাজয়। তো দর্শক, এই অবস্থায় বিএনপির টেকা অত্যন্ত কঠিন হবে। আর রাজধানীর সিডাপ মিলনায়তনে সুশাসনের জন্য নাগরিক আয়োজিত জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন কেন অপরিহার্য শীর্ষ গোলটেবিল বৈঠকে তারা এসব কথা বলেন। সুজনের ভারপ্রাপ্ত সভাপতি বিচারপতি এম এ মতিনের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী আবুল হাসান চৌধুরী, সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী। সুজনের সাধারণ সম্পাদক বদিউল আলম মজুমদার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আসিফ মোহাম্মদ শাহান, অধ্যাপক সাজাদ সিদ্দিকী, সাংবাদিক আশরাফ কায়সার, নাগরিক কোয়ালিশন সহ আহ্বায়ক ফাহিম আশরাফুল। এই যে প্রত্যেকে, সাংবাদিক আশরাফ কায়সার, তিনি অত্যন্ত প্রভাবশালী এবং গুরুত্বপূর্ণ, সবাই সরকারের বিরুদ্ধে সমালোচনা শুরু করেছে। তো আশা করি সবগুলো ভিডিও দেখেছেন এবং সকল বিশ্লেষকদের বিশ্লেষণগুলো মনোযোগ সহকারে শুনেছেন। তো প্রত্যেকটি বিশ্লেষকদের বিশ্লেষণ শোনার পরে আপনারা কি জানলেন, বুঝলেন? আপনাদের মূল্যবান মতামতটা ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ, পারলে ভিডিওটি শেয়ার করুন। যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্রতিনিয়ত এই ধরনের গরম গরম খবরগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ইতিমধ্যে যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।